হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের টপিক কি দেখো, পৃষ্ঠ টান। আমরা অলরেডি প্রবাহিত ধর্ম 7 নাম্বার যাচ্ছি, 7 নাম্বার ক্লাস এটা। এর আগে যে ক্লাসগুলো করা হয়েছে একবারে সিরিয়ালি ধরে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার করে, মানে প্রথম থেকে একবার ফ্লুইড ডিনামিক্স আমরা যেটা পড়ছি। প্রথমে আমরা পড়েছি প্রেসার কীভাবে ভেরিয়েশন হয়, তারপর আর্কিমিডিস প্রিন্সিপাল, বার্নৌলিস থিওরেম, তার স্টেডি ফ্লো, ধারাবাহিক ধারারেখা সমীকরণ সবগুলো, এবং তারপরে আমরা পড়েছি কি ভিসকোসিটি, সান্দ্রতা। ওকে, সান্দ্রতা কী জিনিস, সান্দ্রতা কীভাবে ভেরিয়েশন হয়, এগুলো সম্বন্ধে আমরা পড়েছি। আজকে আমরা পৃষ্ঠ টান পড়বো, এবং পৃষ্ঠ টানটা হচ্ছে কি না, যে কোনো পদার্থের একবারে সারফেসের ধর্ম, মানে বাইরের ধর্ম। ধরো এই যে পেনের এই এই এর মলিকুলগুলোর কী ধর্ম আছে, ভিতরের মলিকুলগুলো কী ধর্ম আছে। তো আমরা যতগুলো মেটেরিয়ালস দেখেছি, তরল, গ্যাস, কঠিন, সব ক্ষেত্রেই ভিতরের যে মলিকুল থাকে বাইরের মলিকুলের থেকে তাদের ধর্মগুলো সম্পূর্ণ আলাদা হয়। অর্থাৎ ভিতরের মলিকুলের ধর্ম, বাইরের মলিকুলের ধর্ম সম্পূর্ণ আলাদা। তা আমরা আজকে পড়বো যে পৃষ্ঠটানটা হচ্ছে সম্পূর্ণ তরলের ক্ষেত্রে বাইরের, মানে ওই যে সারফেস যে আছে সেই সারফেসটা কীরকম ভাবে, সারফেসে কীরকম চেঞ্জ হয় বা তারা কী ধরনের প্রপার্টি দেখায় এগুলো। তাহলে পৃষ্ঠ টান জিনিসটা কি না, পৃষ্ঠ টানটা হচ্ছে একটা ধর্ম। কার ধর্ম না, তরলের উপরিতলের ধর্ম। সেই তরলের উপরিতলের ধর্মটা কিরকম না, কোনো তরলের উপরিতলের পৃষ্ঠটান হলো তরলের উপরিতলের একটি ধর্ম, যা তরলের উপরিতলকে সবচেয়ে কম ক্ষেত্রফলের মধ্যে রাখতে চায়, সবচেয়ে কম ক্ষেত্রফলের মধ্যে রাখতে চায়। অর্থাৎ যদি আমরা জলকে রেখে দিলাম, জলটা চারিদিকে ছিটানো হয়ে গেল, মানে তার ক্ষেত্রফল বেড়ে গেল, সেরকম হয় না, ক্ষেত্রফলটা সবচেয়ে কম করার চেষ্টা করে। যেমন একটা উদাহরণ এখানে দিতে পারি তোমাদেরকে, জলের জলকণার বিন্দু গোলাকার হয়, তার কারণ হচ্ছে ওটা। হ্যাঁ, বা কোনো বাবেলস গোলাকার হয়, অন্য কিছু তো হতে পারতো। আমরা যে বাবেল খেলা করছি সেগুলো গোল না হয়ে অন্য ত্রিভুজ আকারের শেপ হলো, দেখতেও ভালো লাগতো, ঘনকের শেপ হলো, দেখতেও ভালো লাগতো। কেন হয় না ওরকম, গোলেই কেন হয়? ক্লিয়ার? আমরা যে ফু দিয়ে এসে বাবেল কত তৈরি করেছি, হ্যাঁ, মেলাতে কিনে এনে, তো সেগুলো কেন ওরকম শেপ হয়ে যায়, গোল হয়ে যায় কেন না? এটা হচ্ছে সম্পূর্ণ ওই যে সারফেস, সে সারফেসের ধর্মের জন্য, এবং সেই ধর্মটার নাম হচ্ছে কি পৃষ্ঠটান। অর্থাৎ পৃষ্ঠটান হলো তরল পদার্থের উপরিতলের একটি ধর্ম, যে ধর্মের জন্য তরলের উপরিতল কম অঞ্চলের মধ্যে থাকতে চায় বা কম ক্ষেত্রফলের মধ্যে থাকতে চায়। মিনিমাইজ দ্য সারফেস এরিয়া, সবচেয়ে সারফেস এরিয়াটা কম করার চেষ্টা করতে থাকে, সেই প্রপার্টিটাই হচ্ছে সারফেস টেনশন। এখন আবার যদি আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই, দেখবে কোনো জলের উপরে কিছু ছোট ছোট কীটপতঙ্গ আছে যাদের পাগুলো একটু খুব বড় টাইপের, তারা তুমি জলের উপরে কি সুন্দর ভেসে ভেসে চলে যাচ্ছে, মানে জলের উপরে হাঁটছে তারা, মানে জলের মধ্যে তারা ডুবছেও না, যার কারণে একটা সারফেসটা একটা ফিল্মের মতো আচরণ করেছে, ওই জন্য তারা ওইভাবে কিন্তু হেঁটে চলে যেতে পারছে। এই ধর্মের জন্য সে পারছে, না হলে কিন্তু পারতো না। যেমন একটা সিম্পল এখানে যে কি করে কেন ছোট করে, এটা যদি আমাদেরকে একটু বুঝাতে হয় বা যদি আমরা একটু বুঝতে চাই, ধরি এটা একটা হচ্ছে সোপ ফ্লেম। হ্যাঁ, সোপ ফ্লেম বা অন্য যে কোনো কালার, মানে ধরো এটা একটা রিং যেটা তুমি অলরেডি মেলা থেকে কিনে এনেছো। হ্যাঁ, এমনি সোপ ফ্লেমে হয়, সাবনের ফিল্মও হয়। আর যেটা মেলা থেকে হয়তো কিনে এনেছো, দিয়ে সেটাকে কি করেছো, ওই রিংটা ওর ভিতরে ঢুকিয়ে দিয়েছো তলাটার মধ্যে, দেখ টেনে এনে বার করলে সুন্দর একটা এরকম ফিল্ম থাকে না, তারপর তার উপরে আমরা ফো দিই, দিয়ে বাবেলগুলো তৈরি হয়। এটা এরকম আছে। এখন কি করলাম আমরা, একটা সুতোকে এর উপরে ওই মুখগুলো বেঁধে এরকম ছেড়ে দিলাম, এরকম এবড়ো খেবড়ো এরকম পড়ে থাকবে, যেমন আছে, মানে যেমন ভাবে তুমি ফেলবে সেরকম ভাবে থাকবে ও সুতোটা, ওর উপরে ফেলে দেওয়া হবে। এরপর যদি আমরা মাঝে কোনো প্রকার করে ছিদ্র করে দিই, একটা ধরো পিন দিয়ে হোক বা লাঠি, ছোট একটা কাঠি দিয়ে হোক ছিদ্র করে দিলাম, তখন এই শেপটা কি চলে আসবে, তখন এই শেপটা চলে আসবে, এই যে সুতোটা এরকম গোল হয়ে যাবে, এখানে ফ্লেমটা সেম থাকবে, এইদিকের ফ্লেমগুলো থাকবে, বাট ওইখানে কোনো ফ্লেম থাকবে না, ওই গোলটা সুতোটার মধ্যে কোনো ফ্লেম থাকবে না, এখানে কোনো ফ্লেম থাকবে না। কি করে হচ্ছে দেখো, এই যে ফ্লেমটা তার এরিয়াটাকে সবচেয়ে ছোট করার জন্য এইদিকে টানতে শুরু করেছে সুতোটাকে, যখনই সুতোটা টানছে তখন এরকম চারদিকে থেকে টানলে সে কি হবে, গোল হয়ে যাবে, চারদিকে এরকম ভাবে গোল হতে শুরু করে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি
যে এর যে সারফেস, সেই সারফেসটা যখন এটা ফুটো করে দিচ্ছি তখন তো এটা পুরো ফেটে গেল, তখন এটা গোল হয়ে গেল, টেনে তার এরিয়াটা কমানোর চেষ্টা করছে। তো সুতোর সঙ্গে টাচ হয়ে আছে কিন্তু সুতোটার সঙ্গে ছেড়ে যেতে পারছে না, যে টোটালটাকে সুতোটা পর্যন্ত গোল করে দিচ্ছে। এটা একটা আমরা বলতে পারি যে এক্সাম্পল, যে এখান থেকে বোঝা গেল। তো তাহলে এটা তো আমরা বুঝলাম যে এরকম পরে ফোর্স টানছে, বা এটা একটা তার যে প্রপার্টি, সেই প্রপার্টিটার নাম হচ্ছে পৃষ্ঠটান। তো তাহলে ম্যাথামেটিক্যাল ফর্মুলা কি আছে, বা আমরা ম্যাথামেটিক্যাল কিভাবে এটাকে বুঝবো? না, ম্যাথামেটিক্যাল প্রপার্টি হচ্ছে, এখানে যদি আমরা এই যে যতটা এরিয়া আছে, এরিয়া, এখন এরিয়াটা যদি বেশি হয় ফোর্স বাড়বে না? বা যদি আমরা ধরো কোনো একটা যে ইয়ে আছে, এটা ধরো একটা ফিল্ম আছে, স্বর আছে, এখানে একটা লাইন কল্পনা করলাম। তো এখানে ধরো পুরোটা তরল আছে, এই তরলের এই অণুগুলোকে এদিকে টানার চেষ্টা করবে, এই অণুকে টানার চেষ্টা করবে। এখন লাইনটা যত বেশি হবে অণুর সংখ্যা তত বাড়বে, অর্থাৎ ফোর্সের পরিমাণটা বা বলের মানটাও বাড়বে। এখন কি দেখো, এরিয়া কম করতে চাও মানে কি, এইদিকের মলিকুলগুলো, এই আমি ধরে নিচ্ছি যে একটা কল্পনা করে নিলাম যে এরকম একটা রেখা, তাহলে এই রেখাটাকে এদিকের মলিকুলগুলো টেনে ছোট করতে চাইবে, বা এদিকে লিকুইডটাকে টেনে ওর দিকে নিয়ে যেতে চাইবে। একই রকম এই দিকের যে মলিকুল আছে সেগুলো বলবে যে আমার দিকে এসো, আমার দিকে এসে ছোট হোক। এই যে টানটা, যে ফোর্সটা, সেই ফোর্সটা যত লাইনটা বাড়বে তত বেশি বাড়বে ফোর্সটা, তাই তো? ছোট হলে কম হবে, কারণ যদি একটুকু লাইন ধরি কম ফোর্স হবে। তাহলে ফোর্সের মানটা কি করছে, যে একটা রেখা কল্পনা করছি, বা এই যে রেখাটা দেখো, এই রেখাটা যদি কম হয়, এদিকে যে টোটাল ফোর্সটা কি হবে, কম হবে। তা রেখার উপরে ফোর্সটা নির্ভর করছে কিভাবে, সমানুপাতিক, রেখা বাড়লে বা দৈর্ঘ্য বাড়লে ফোর্স বাড়বে। অর্থাৎ আমরা বলতে পারি যে এফ প্রপোর্শনাল টু এল, এফ প্রপোর্শনাল টু এল। বা এটাকে যদি আমরা ভেরিয়েশন তুলি তাহলে একটা কনস্ট্যান্ট লাগবে, এফ ইকুয়াল টু, এখানে টি বা এস যেটা দিই আমরা, টি ইন্টু এল। এই টিটার নামই হচ্ছে সারফেস টেনশন, তাহলে টি ইকুয়াল টু হচ্ছে এফ বাই এল। এখন ভালো করে দেখো, তার মানে সারফেস টেনশন কি করছে, এল এর উপরে ডিপেন্ডেন্ট আর এফ এর উপরে ডিপেন্ডেন্ট। অর্থাৎ এল যদি ইনক্রিজ হয় সারফেস টেনশন কি করবে, ডিক্রিজ হবে? নো। সারফেস টেনশন দেখো একটা প্রপার্টি, কার প্রপার্টি? তরলের প্রপার্টি, একটা তরলের ধর্ম। সেই ধর্মটা যতক্ষণ না তরল চেঞ্জ হবে ততক্ষণ চেঞ্জ হবে না। অর্থাৎ এখানে বলতে পারি যে দৈর্ঘ্য যদি বাড়ে, তাহলে দৈর্ঘ্য যদি ইনক্রিজ হয়, ধরো দৈর্ঘ্যটা আমরা কি করলাম, ইনক্রিজ করে দিলাম, তাহলে টি এর মান যদি একই রাখতে হয়, দৈর্ঘ্য বাড়ছে, টি এর মান যদি একই রাখতে হয়, তাহলে এটাকে কি করতে হবে, বাড়াতে হবে। অর্থাৎ দৈর্ঘ্য বাড়লে ফোর্স বাড়বে। একই রকম যদি দৈর্ঘ্য কমে যায়, তাহলে এই দৈর্ঘ্য যদি কমে যায় একেও কম করতে হবে, তাছাড়া তো টিটা সমান থাকবে না। এরপর সারফেস টেনশন বা পৃষ্ঠটান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে আমাদের প্রশ্ন আসে। নাম্বার ওয়ান হচ্ছে, যদি আমরা কোনো ধরো বিভিন্ন পদার্থ আছে, তার মধ্যে ওয়াটারটাকে আমি বলছি, ওয়াটারের সঙ্গে যদি আমরা সোপ মেশাই, মানে এমনি ওয়াটারের ক্ষেত্রে যা ভ্যালু আসে, ধরো ওয়াটারে অ্যাকচুয়ালি সারফেস টেনশন টি ইকুয়াল টু 0.07 এর কাছাকাছি, আর এমনি যদি এর সঙ্গে তোমার সাবান মিশিয়ে দিই, সোপ, সাবান মেশালে এর সঙ্গে কমে যায়, মানে হচ্ছে 0.4 এরকম চলে আসে। আবার আছে যদি তুমি অন্য কিছু মেশাও, সল্ট মেশাও, উল্টো হবে, আবার ইনক্রিজ হবে। তাহলে সেগুলো কিন্তু দেখো, সেটা কি আমরা কি লিকুইডটা তো চেঞ্জ করার মতনই হচ্ছে, লিকুইডের সঙ্গে সাবান মেশালাম মানে সেই লিকুইড তো থাকছে না, বুঝা গেল? এখন এটা এখানে মনে রাখবে যে সব মানে হচ্ছে অর্গানিক, অর্গানিক যদি আমরা ওয়াটারের সঙ্গে মিক্স করি তার ক্ষেত্রে সারফেস টেনশন ডিক্রিজ করে, আর যখন ইনঅর্গানিক কিছু, ধরো লবণ কিছু মেশালাম, লবণ নুন, তার ক্ষেত্রে কি হবে, ইনক্রিজ করবে। মানে হচ্ছে ইনঅর্গানিক সলভেন্ট যদি আমরা অজৈব মেশাই তাহলে বাড়বে, আর জৈব মেশাই কমবে। আরেকটা জিনিসের উপরে ডিপেন্ডেন্ট করে, সেটা হচ্ছে উষ্ণতা যদি বাড়ায়। এখন দেখো এই যে মলিকুলগুলো, এই মলিকুলগুলো যদি উষ্ণতা আমরা বৃদ্ধি করে ফেলি, তাহলে মলিকুলগুলো কি করবে, তাদের মধ্যে যে আহ, আন্তরাণবিক বল, সে বলের মানটা কি হয়, বলো? বলের মানটা কম হয়েছে। তাহলে বলের মানটার উপরে এই ফোর্স, এই ফোর্সটা দেখো, এই ফোর্সটা কি করে জেনারেট হয়, না এই ফোর্সটা জেনারেট হয়, আমরা একটা ফোর্স পড়েছি না, কোহেসিভ ফোর্স। কোহেসিভ ফোর্স যদি না পড়েছে দেখো আমি বলে দিচ্ছি, সংশক্তি বল। আর একটা হচ্ছে তোমার অ্যাডহেসিভ ফোর্স।
এটাকে বলা হয় আসক্তি, আসক্তি বল। দেখো কোহেসিভ ফোর্স মানে একই পদার্থের দুটি অণু, মানে জলের দুটো অণুর মধ্যে। আর অ্যাডহেসিভ ফোর্স মানে হচ্ছে দুটো ভিন্ন পদার্থের দুটি অণু। মানে ধরো জলের একটা অণু, কাঁচের একটা অণু, এদের মধ্যে আকর্ষণ বল কাজ করবে, তখন তাকে বলবো আসক্তি বল। যেমন জলের কোণে কাঁচের গ্লাসে আমি জল ঢালি, তাহলে কি হয়, জল লেগে থাকে। কেন লেগে থাকে না, কাঁচের গ্লাসের অণু আর জলের অণুর মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে। অ্যাডহেসিভ ফোর্স হচ্ছে না জলের অণুর মধ্যে। তাহলে এই যে জলের যে অণুগুলো আছে সেই অণুগুলোর মধ্যে আকর্ষণ বল, এখন যদি আমরা উত্তপ্ত করি তাহলে আকর্ষণ বল কম হয়ে যাবে। আকর্ষণ বল যদি কম হয় তাহলে এফ এর মান কম হবে। দেখো এফ এর মান যদি কম হয় অবভিয়াসলি সারফেস টেনশন কম হবে। হয়েছে, তার মানে উষ্ণতা বাড়লে সারফেস টেনশন কি করবে, ডিক্রিজ করবে। ক্লিয়ার? এই দুটো প্রপার্টি হবে। আচ্ছা, এটা তাহলে সারফেস টেনশন টি ইকুয়াল টু এফ বাই এল। এরপর যদি তোমাকে বলা হয় যে সারফেস টেনশনের একক কি হবে, মাত্রা কি হবে, না দেখো একক এবং মাত্রা হবে, সারফেস টেনশনের একক এবং মাত্রা টি ইকুয়াল টু এফ বাই, তাহলে একক দাঁড়াবে দেখো একক ইকুয়াল টু আসবে এফ মানে নিউটন বাট মিটার, সমান আসবে নিউটন মিটার টু দি পাওয়ার -2, আর সিজিএস আসবে ডাইন সেন্টিমিটার টু দি পাওয়ার -1, এটা 2 নয় 1। মাত্রা কি হবে, মাত্রা বলো না, মাত্রা আসবে নিউটন মানে এম এল টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই এল, মানে এম এল টু দি পাওয়ার 0 টি টু দি পাওয়ার -2, এটা মাত্রা। এটা গেল আমাদের সারফেস টেনশন। এরপর যদি আমাদেরকে সারফেস পৃষ্ঠ টান, এরপর আমরা করব পৃষ্ঠ শক্তি। এটা হলো পৃষ্ঠ টান, এরপর পৃষ্ঠ শক্তি। তাহলে পৃষ্ঠ শক্তি দেখো পৃষ্ঠ শক্তি সারফেস এনার্জি, এটাতে কালিটা একটু কম আছে, সারফেস এনার্জি। এখন সারফেস এনার্জি বুঝতে আগে বা ফর্মুলা ডিরাইভ করার আগে এখানে দেখো ওই পিকচারটা যেটা আমরা বললাম সংশক্তি বল, সেটা নিয়ে একটু দেখো এক্সপ্লেন করছি, তাহলে খুব ভালো বোঝা যাবে। ধরো এখানে যে মলিকুল আছে আর এইখানে যে মলিকুল আছে, এই মলিকুলটাকে এই দিকের মলিকুল টানছে, এদিকের মলিকুল টানছে, এদিকের মলিকুল টানছে, নিচের মলিকুল টানছে, সব দিক থেকে টানছে। তার মানে কি এই মলিকুলটার কি কোনো কারণে গতিশীল হওয়ার টেন্ডেন্সি আছে বা বল কাজ করার কোনো দিকে লব্ধি বল পাবে? নো। তার মানে এটা আছে স্টেবল, স্থির অবস্থায় আছে। বাট কিন্তু এই মলিকুলটার ক্ষেত্রে দেখো এইদিকের মলিকুলটা একে টানছে, এইদিকের মলিকুলটা টানছে, এইদিকেরটা টানছে, এইদিকেরটা টানছে, এ টানছে। উপরের দিকে তো বায়ু আছে, বায়ুর অত বেশি টান নাই, খুব যদিও টানে নেগলিজিবল। তাহলে ডাউনওয়ার্ড বরাবর একটা কি কাজ করবে, ফোর্স কাজ করবে। এই যে ডাউনওয়ার্ড বরাবর ফোর্স কাজ করবে, সেই ফোর্সের জন্য ও কি করবে, নিচের দিকে নেমে যাবে। যেই নিচের দিকে নেমে গেল তখন উপরটা কি হবে, উপরটা হচ্ছে খালি হয়ে যাবে। যখনই খালি হবে তখন অন্য মলিকুল যে সেখানটা কি করবে, স্পেস ফিল আপ করবে। তো এই যে নামা এবং ওখানে ফিল আপ করা, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, মানে অনবরত হতেই থাকে এবং খুব ধীরে হয় এবং মাইক্রোস্কোপিক অবজারভেশন, মানে দেখো মলিকুলগুলো আর কত ছোট আর কত বড়। তো এই যে ট্রান্সফরমেশন হচ্ছে তার মানে এনার্জির কিছু তো চেঞ্জ হচ্ছে, তাছাড়া তো হবে না। যে কোনো জিনিস যখনই কোনো ট্রান্সফরমেশন হয়, ধরো ইলেকট্রন প্রবাহ, একটা ওয়্যারের মধ্যে যখন ইলেকট্রন ফ্লো হয়, আমরা পরে হয়তো 12 ক্লাসে ইন ডিটেলস পড়বো যে হায়ার এনার্জি থেকে লোয়ার এনার্জি, লোয়ার থেকে হায়ার এনার্জি ট্রান্সফার হয়। হ্যাঁ, পোটেনশিয়ালের ক্ষেত্রে হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে ট্রান্সফার হবে। একই রকম তাহলে নিশ্চয়ই এই উপরের যে মলিকুল আছে সেই মলিকুলটার এনার্জি বেশি আছে আর নিচেরটার কম আছে। এই যে ডিফারেন্সটা, এনার্জির যে ডিফারেন্স, শক্তির যে পার্থক্য, এই শক্তির পার্থক্যটাই হচ্ছে সারফেস শক্তি বা পৃষ্ঠ শক্তি। বা যদি উল্টো দিক থেকে বলে দেখো, এ নিচের দিকে নামতে চাইছে, তারপর ও উপরে উঠছে, তো এই যে চেঞ্জটা, এই চেঞ্জটা তো তারা যদি মিনিমাইজ করতে চায়, তার মানে কি সারফেসটাকে মিনিমাইজ করতে হবে, পুরো সারফেস এরিয়াটাকে। কারণ যত বেশি সারফেস থাকবে তখন উঠানামাটা বেশি হবে, এনার্জি বেশি থাকবে। আর কোনো বস্তু যদি স্টেবল হতে চায়, স্থির হতে চায়, তাহলে শক্তি কম হতে হবে, তাই তো? শক্তিটা কম হতে হবে, সবচেয়ে কম শক্তি হতে হয়। তাহলে স্টেবল হওয়ার জন্য সারফেস এরিয়াটা কম করার চেষ্টা করছে।
আর প্রথমে আমরা বললাম যে ওই প্রপার্টিটাই হচ্ছে পৃষ্ঠ টান, ঠিক আছে? তার মানে পৃষ্ঠ টান এবং পৃষ্ঠ শক্তি দুটো একবারে বলতে পারি যে কাছাকাছি টান, পৃষ্ঠ শক্তি এবং পৃষ্ঠ টান। তো তার মানে এখানে দেখলাম যে একটা কন্ডিশন বা এখানে এনার্জির একটা চেঞ্জ হচ্ছে। তা আমরা জানি যে স্থিতিশক্তির যে পরিবর্তন, সেই পরিবর্তনটা ডেল্টা ইউ সমান কি হয়, মাইনাস অফ ওয়ার্ক ডানের সঙ্গে সমান হয়, এক্সটার্নাল যে ওয়ার্ক ডান করি। তো এখানে কে ওয়ার্ক ডান করছে, ওয়ার্ক ডানটা কে করছে না, ওয়ার্ক ডানটা পৃষ্ঠ টানের জন্য আসছে ওয়ার্ক ডান, তাহলে এখানে কি দেবো না ডাব্লিউটি। চেঞ্জ অফ স্থিতিশক্তির পরিবর্তন, ডেল্টা ইউ হচ্ছে স্থিতিশক্তির পরিবর্তন সমান মাইনাস অফ এটা। এখন যদি আমরা এটাকে এক্সপ্লেন করি এবং ফর্মুলাটা আমরা নিয়ে আসি যে পৃষ্ঠ শক্তি কত হবে, তাহলে আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে আমাদের একটা ইয়ের ফ্রেম, আর কিসের ফ্রেম বলবো, যে কোনো তোমার রিং তারের ফ্রেম তৈরি করেছি, দিয়ে এইখানে একটা আমরা যেমন চলতে পারে মানে মুভেবল লাঠি রাখলাম, আরো তার রাখলাম, লাঠি না তার রেখেছি, এবং এগুলো খুব চকচকে হয়, কোনো কারণে যেন ঘর্ষণ টর্ষণ না হয়। হ্যাঁ, যদিও সম্ভব নয়, কিন্তু আমরা থিওরি যখন প্রুভ করছি আর কি, সেটা ধরে নিচ্ছি যে ঘর্ষণ নেই। এর উপরে এটাকে এরপর ধরে এরকম ধরে ধরে এটা সমেত বা এদিকে একটা দড়ি দিয়ে বেঁধেছি, দড়ি দিয়ে টেনে ধরে ওই ইয়েতে ঢুকিয়ে দিলাম, সাবুন গুঁড়ি সাবুন জলে, বা আমরা যে ওই মেলা থেকে কিনে আনি যেটা যেটা বাবেল তৈরি করি সেটার মধ্যে। তাহলে এখানে একটা ফিল্ম তৈরি হয়ে যাবে। এটা এই যে ফিল্মটা তৈরি হলো, এই ফিল্মটা এর তারটাকে এদিকে টানতে চাইবে, তাই তো? অবশ্যই টানবে। তো এখন যদি আমরা এইদিকে একটা ফোর্স অ্যাপ্লাই করি, একটা ফোর্স এই সাইডে আমরা অ্যাপ্লাই করলাম, মানে আমরা টেনে ধরে গেছি সুতো দিয়ে, এটি বিপরীত দিকে একটা ফোর্স কাজ করবে। এই যে কিটা, এই যে যেটা টানছে সেটা হচ্ছে কি না ওই এফ, এফ ইকুয়াল টু এখানে আমরা বলবো কত, ধরো দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা ধরে নিচ্ছি এল, এটা। তাহলে এখানে যে ফোর্স কাজ করবে এফ ইকুয়াল টু সারফেস টেনশন টি ইনটু এল, টি ইনটু এল, সারফেস টেনশন টি ইনটু এল। বুঝা গেল ব্যাপারটা? এখন এই যে ফোর্সটা এফটা, এখানে টু একটা টার্ম আসবে, টু টি ইনটু এল, এফ ইকুয়াল টু টু টি ইনটু এল। কেন টু আসছে না, টু কেন আসছে সেটা বোঝানোর জন্য এই পেপারটা নিচ্ছি আমি, দেখো ভালো করে দেখো, এই পেপারটা ধরো এইটা এরকম ভাবে বসে আছে, এই পেপারটা এইদিকে দড়ি দিয়ে আছে, এটা পুরো পেপারটা আমার ফ্লেম। তাহলে পেপারের এই পৃষ্ঠাটা, এই দিকটা দেখো, এইটা একটা সারফেস পৃষ্ঠ, এটা পৃষ্ঠ, আর এদিকে একই রকম এই উল্টো দিকটা, মানে যেটা ওই দিকে ছিল এরকম ভাবে, এই দিকটা একটা হলো, এরপর এই দিকটা একটা, এইদিকে একটা সারফেস, এদিকে এয়ার। ভালো করে দেখো, এটা ধরো ফিল্মটা, এইদিকে একটা তল, এইদিকে একটা তল, এটা হচ্ছে সারফেসটা, ওই তোমার ওই ফিল্মটা, স্বর যেটাকে বলা হয় বাংলায়, এদিকে হচ্ছে বায়ু, একই রকম এটা স্বর, এদিকে বায়ু, দুটো আসছে তল। এই দুটো তলের জন্য এখানে আমরা টু নিয়ে আসছি, অ্যাকচুয়ালি টি ইন্টু এল আর টু হলো এই ফোর্সটা। এখন এই ফোর্সটা কি ভেরিয়েবল, দেখো তো, এল কনস্ট্যান্ট, এটা তো আমরা চেঞ্জ করছি না, ধরবো নো, টি নো, নির্দিষ্ট ফ্লেমের ক্ষেত্রে টি, টু তো অলওয়েজ কনস্ট্যান্ট। তো এই কনস্ট্যান্ট ফোর্সে একে যদি আমরা এক্স পরিমাণ সরাইয়ে দিই, মানে এরপর এত দূর চলে এসছে ফোর্সে, ফোর্স অ্যাপ্লাই করে ওখানে চলে গেল এগুলো, এটা নেক্সট পরে এক্স পরিমাণ সরিয়ে দিলাম। তাহলে এক্স পরিমাণ সরানোর জন্য কৃতকার্য কত হবে না, ডাব্লিউ টি সমান আসবে ফোর্স কত, টু টি এল ইন্টু কি হয় এক্স সরণ। এখন ভালো করে দেখো, এই দিকে ফোর্স আর সরাচ্ছি উল্টা দিকে, কোণ কত ডিগ্রি, 180 ডিগ্রি। 180 ডিগ্রি কোণ করলে কি হয়, cos 90 মানে মাইনাস হয়ে গেল। তাহলে এখন ডেল্টা ইউ সমান কত আসবে, দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, টু টি এল এক্স, বা আমরা বলতে পারি টিটাকে সামনে নিয়ে এলাম, টু এল এক্স। এখন এল এক্স মানে কি, এল এক্স ভালো করে দেখো, এটা হচ্ছে এক্স, এটা এল, এরিয়া, যে এরিয়াটা আমরা পরিবর্তন করেছি, কতগুলো এরিয়া পরিবর্তন করেছি, একটা পৃষ্ঠের এল ইন্টু এক্স আর অপর পৃষ্ঠের আবার এল ইন্টু এক্স, ওই জন্য টু আসছে। তার মানে অ্যাকচুয়ালি টু এল এক্সটাই হচ্ছে আমাদের মোট পরিবর্তন, ক্ষেত্রফলের মোট পরিবর্তন, ক্ষেত্রফলের মোট পরিবর্তন। তাহলে এটা আসছে কত, ডেল্টা ইউ সমান আসছে, অর্থাৎ স্থিতিশক্তির পরিবর্তন সমান, একটু কালি না নিলে হবে না,
স্থিতিশক্তির পরিবর্তন সমান পৃষ্ঠ টান ইন্টু কি বলবো এটা, ক্ষেত্রফলের পরিবর্তন, নিচে লিখি এটা, ইন্টু ক্ষেত্রফলের পরিবর্তন। তার মানে আমরা এখানে টি সমান লিখতে পারি ইউ মানে স্থিতিশক্তির পরিবর্তন ডিভাইডেড বাই ডেল্টা এ, অর্থাৎ পৃষ্ঠটানের আর একটা একক আমাদের এলো, এটা হয়ে গেল স্থিতিশক্তিকে জুল দিয়ে দাও, এরিয়াকে এম স্কয়ার মিটার স্কয়ার, তার মানে হচ্ছে জুল মিটার টু দি পাওয়ার -2, এটা একটা একক চলে এলো। ডাইমেনশন সেম আসবে, বাট এটা এরকম ফর্মও কিন্তু থাকতে পারে। প্রশ্ন করতে পারে জুল পার মিটার বা জুল মিটার টু দি পাওয়ার -2 কোন ভৌত রাশির একক, তখন কি অ্যান্সার হবে পৃষ্ঠটান। এই তাহলে দুটো ফর্মেই। আর এই যে এনার্জিটা যেটা স্থিতিশক্তি হিসাবে স্টোর হচ্ছে এখানে, সেটাই হচ্ছে আমরা বলছি পৃষ্ঠ শক্তি। এই যে স্থিতিশক্তি হিসাবে যেটা আছে, অর্থাৎ পৃষ্ঠ শক্তি সমান এটা, বা আমরা বলতে পারি এখানে তাহলে পৃষ্ঠ শক্তি সমানই হচ্ছে আমাদের কত, কোথায় গেল, এই যে এটা সারফেস টেনশন ইনটু ডেল্টা এ, পৃষ্ঠ শক্তি সমান। এখন যদি বলে যে ডেল্টা একক ক্ষেত্রফলে পৃষ্ঠ শক্তি কত, তার মানে দেখো একক ক্ষেত্রফলে পৃষ্ঠ শক্তি কত আসবে, সমান টি ডেল্টা এ ডিভাইডেড বাই ডেল্টা এ, ডেল্টা ক্যান্সেল, সমান টি। মনে যেন থাকে যে একক ক্ষেত্রফলে পৃষ্ঠ শক্তি আর পৃষ্ঠ টান একই ভ্যালু। একক ক্ষেত্রফলে পৃষ্ঠ শক্তির যা মান আসবে, একক ক্ষেত্রফলে পৃষ্ঠ শক্তির মান এবং পৃষ্ঠ টানের মান একই হবে। এই যে কি চলে আসছে, আর এটা তো আমাদের পৃষ্ঠ টান। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা নেক্সট যাচ্ছি। আচ্ছা, এইটার কাজে লাগিয়ে, এই পৃষ্ঠ শক্তিকে কাজে লাগিয়ে খুব ইম্পর্টেন্ট আমাদের একটা ম্যাথমেটিক্স প্রবলেম পড়ে, এবং প্রত্যেকবার পড়ে, তুমি বোর্ড এক্সাম বা বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সাম, নিট, সবগুলোতে পড়ে। কিরকম বলে যে এইটি একটা হচ্ছে আমাদের ওয়াটার মলিকুল, যার রেডিয়াস আছে ক্যাপিটাল, এই ওয়াটার ড্রপ, জলবিন্দু, মলিকুল হলে হবে না, এটা হচ্ছে জলবিন্দু, যার ব্যাসার্ধ কত, ক্যাপিটাল আর দেওয়া আছে। বলছি একে ছোট ছোট করতে হবে কতগুলো, 1000টা ধরে নিচ্ছি, 1000টা বিন্দু করতে হবে এরকম ছোট, আমি একটু বড় করলাম, ছোট করতে, তাহলে কত আমাদের শক্তি দিতে হবে। মানে এটাকে করতে হলে কি করতে, এরকম করে জোর করে ছুটতে হয় না জলকে, যেমন আমরা কোনো জায়গায় স্প্রেড করতে যাই, জল ছিটাতে হবে, তুমি কোনো গাছে দিচ্ছ, বা এই যে স্প্রেয়ার মেশিন, সেখানে তো আমাদের পাম্প করতে হয়, মানে কোনো একটা এনার্জি দিতে, শক্তি দিতে হয় আমাদেরকে, তারপর তারা ছোট হয়ে যায়। জলে হাতে নিলে জোর করে দিলাম, জলের চারদিকে ছড়িয়ে যায়, ছোট হয়ে যায়। জলটা যখন এখানে আছে, সব একসঙ্গে আছে, ছিঁড়ে গেলাম, তার মানে কি আমরা শক্তি খরচ করলাম। এই শক্তি, কত শক্তি খরচ করলে এরকম হবে, 1000টা হয়ে যাবে। তার মানে দেখো যদি 1000 হয়, আয়তন তো কোনো পরিবর্তন হবে না, তাহলে ক্যাপিটাল আর আর এর যদি আমরা রেডিয়াসটা ছোট আর ধরি, তাদের মধ্যে একটা সম্পর্ক পেয়ে যাবো আমরা। দেখো সম্পর্কটা আগে বার করি, এর আয়তন কত হবে 4/3 পাই আর কিউব, আর এদের আয়তন কত হবে 1000 ইন্টু মানে 4/3 পাই আর কিউব, ছোট আর কিউব। কেন করলাম দেখো, এইটা হচ্ছে একটা ছোটর আয়তন, তার সঙ্গে 1000টা গুণ করলে বড়টার আয়তনের সমান হবে। তো 4/3 এরা চলে গেল, তাহলে এখানে ক্যাপিটাল আর সমান 1000 এর কিউব সমান 10 এর কিউব, তাই তো? হ্যাঁ, 10 মানে 3 বার গুণ, হ্যাঁ, তাহলে 10 স্মল আর। আমরা এটা রিলেশন পেলাম, এটা কি বললাম, স্মল আর এবং ক্যাপিটালের রিলেশন। এটা বার করতেই হয়, বা অনেক ক্ষেত্রে দিয়ে দেয়, ডাটা দিয়ে দেয় যে বড়টার হচ্ছে ব্যাসার্ধ এত, তাহলে এই ব্যাসার্ধ করতে আমাদের কত পরিমাণে শক্তি খরচ করতে হবে। তার মানে দেখো এখানে শক্তি সমান লিখছি যে ডেল্টা ইউ সমান কি হবে, সারফেস টেনশন, ওয়াটারের সারফেস টেনশন বা পৃষ্ঠটান দেওয়া থাকবে, ইনটু ডেল্টা ই। তাহলে ডি ডেল্টা ই কত হবে না, যখন বড় ছিল তখন এরিয়া ছিল 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার,
এখন এরিয়া কত হলো? এখন এরিয়া অবশ্য বেড়েছে, কোনো কারণ আমরা মাইনাসই দেখতে পাবো। যাই হোক, ওটা লিখি যেহেতু ডেল্টা এ, পজিটিভটা লিখবো আমরা। এখন হয়েছে, এটা মুছে দিলাম। এখন হয়েছে 4 পাই স্মল আর স্কোয়ার ইন্টু 1000টা আছে বলে 1000 হয়ে গেল। তাহলে দেখো টি তো কমন আছে, তার সঙ্গে কমন যাবে 4 পাই, এখানে আর, তো আর এর মানটা যদি এরকম বসিয়ে দিই তাহলে এখানে দাঁড়াচ্ছে দেখো 10 এর স্কোয়ার মানে 100 হলো ইন্টু আর স্কোয়ার মাইনাস হচ্ছে 1000 আর স্কোয়ার, কারণ 4 পাই তো কমন হয়ে গেছে, ওগুলো নয়, হ্যাঁ ওগুলো আগের ছিল, ঠিক আছে। তাহলে দেখো এখানে 4 পাই আর স্কোয়ার বাইরে বেরিয়ে গেল ইন্টু, এই যে বললাম যে এটা বড় হবে এরিয়া, ওই জন্য এটা আসছে নেগেটিভ, তার মানে এটা যা ওরকম বিয়োগ করে দিলে হবে আর কি। এটা কিন্তু পজিটিভটা ধরবে, হ্যাঁ, বা আগে ওকে লিখবে তারপরে একে লিখবে। এরপর তোমার আর এর ভ্যালু দেওয়া থাকে, বা বলবে যে কত চেঞ্জ করতে হচ্ছে, কতটা শক্তি দিতে হচ্ছে, তখন আমরা ওই করসপন্ডিং বার করবো। যে কোনো একটা রেডিয়াস তোমার দেওয়া থাকে, নাহলে অনেক ক্ষেত্রে দুটোই দেওয়া থাকে, অনেক ক্ষেত্রে রেশিও দেওয়া থাকে, তাহলে সেখান থেকে যে কোনো একটা ফরমেশন আমরা বার করে নেবো। এটা হচ্ছে কি শক্তির পরিবর্তন, যে আমাকে কত শক্তি দিলে তারা এতগুলো জলবিন্দুতে বিভক্ত হয়ে যাবে। মারাত্মক ইম্পর্টেন্ট অঙ্ক, প্রায়ই পড়ে, ঠিক আছে। আর একটা যেটা এখানে আমরা প্রায়ই অঙ্কটা ভুল করে ফেলি, সেটা হচ্ছে কি, ধরো এই যে আগের যে ফ্রেমটা, সেই ফ্রেমটাতে এখানে যে রডটা আছে, এখানে বলেছে কত মাস চাপাবে, যাতে স্থির থাকবে। এখানে সব ফ্রেম মাস কত চাপাবে, সারফেস টেনশন দিয়ে দেয় লিকুইডটা। তাহলে দেখো উপর দিকে যে ফোর্স কাজ করছে, উপর দিকে ফোর্স, এখানে যদি আমরা এফ ধরি, এফ ইকুয়াল টু কত ফর্মুলা একটু আগে আমরা শিখলাম, সমান সারফেস টেনশন ইন্টু এল। ওকে, তাহলে এই দৈর্ঘ্যটা ধরো এল দিয়ে দেয় যে এত মিটার বা এত সেন্টিমিটার এল হলো। তাহলে এখন আমরা দেখো উপর দিকের ফোর্স নিচের দিকের ফোর্স সমান করে দেবো, তাই তো। তাহলে টি ইন্টু এল সমান হচ্ছে এমজি। এই জায়গাটা আমরা ভুল করে দিই। কি ভুল করেছি এখানে? না দেখো টি ইন্টু এল তো এই দিকেরটা, আর ওই দিকেরটা এই যে বলছি না, এই যে ফিল্মটা, এই দিকটা একটা সারফেস আর এই দিকটা একটা সারফেস, তাহলে দুটো সারফেস, তো দুটো সারফেসকেই তো চেঞ্জ করছি আমরা, এই জন্য এখানে একটা 2 লাগাবে ব্যাস। তাহলে 2 টি এল সমান এমজি। টি এর ভ্যালু, এল এর ভ্যালু দেওয়া থাকবে, এম এর ভ্যালু তুমি পেয়ে যাবে কত ওয়াট লাগাতে হবে। ক্লিয়ার? ওকে, এরপর আমরা পড়বো এক্সেস প্রেসার। এক্সেস প্রেসার কোনো বাবেলেরও হয়, জলবিন্দুরও হয়। প্রথমে আমরা জলবিন্দুর পড়ি। জলবিন্দুর ভিতরে অতিরিক্ত চাপ এক্সেস প্রেসার ইনসাইড দা ওয়াটার বাবল। দেখো অতিরিক্ত চাপ, ধরো এটা আমাদের একটা জলবিন্দু, এই জলবিন্দুর ভিতরে জল মলিকুল আছে, ওয়াটার মলিকুল আছে, জলবিন্দুগুলো আছে, জলের যে অণু। এখন এই মলিকুলগুলো এই সারফেসটাকে ভিতর দিকে টানবে, তাই তো, এই সারফেসটাকে ভিতর দিকে টানবে, ব্যাস। তো এইটা টানছে যেটা, সেটা সেই ফোর্সটা কার জন্য আসছে? এল এর জন্য, লিকুইডের জন্য, এফ ইন্টু এল। তাহলে এফ ইন্টু এল কোন ডিরেকশনে? ভিতর দিকে আছে। এখন ধরো বাইরে আছে কি এয়ার, সেটাকে আমরা বলছি P0। তো P0 কোন দিকে চাপ দিচ্ছে? এইদিকে, বায়ু থেকে এইদিকে চাপ দিচ্ছে। ওকে, বায়ু থেকে কি করছে না এইদিকে চাপ দিচ্ছে বাইরের দিক থেকে, যেটা এক্সটার্নাল ফোর্স আমরা বলবো, সেই ফোর্সটা হয়েছে। এরপর দেখো আমাদের এই যে, না এটা এই বরাবর যে ফোর্সটা, দেখো ভিতর দিকে যে ফোর্স কাজ করছে, এই ফোর্সটা ওয়াটার মলিকুলের জন্য আসছে, বাস এটা সারফেস টেনশনের জন্য, এটাকে টি দিয়ে দাও, টি ভিতরের দিকে মানে সারফেস বরাবর। আর ভিতরে যে জল আছে, সেই জলটা কি করছে, ওয়াটার মলিকুলগুলো পরস্পর বিপরীত দিকে ঠেলছে, অর্থাৎ এই ডিরেকশনে একটা ফোর্স দিচ্ছে বাইরের দিকে। ওয়াটার মলিকুলগুলো এটা হচ্ছে লিকুইডের ফোর্স আসছে এদিকে। তার মানে দেখো এইদিকে দুটো ফোর্স এইখানে যদি কনসিডার করি, আর একটা ফোর্স হচ্ছে এইদিকে, এই ফোর্সটা হচ্ছে এফ সাফিক্স এল। তাহলে ভালো করে দেখো P0 প্লাস, আচ্ছা P0 তো প্রেসার দিয়েছি, তাহলে এখানে আবার এল মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এটাকে এফ এক্সটার্নাল করে দেবো, এটা হ্যাঁ EXT। তাহলে এরিয়া দ্বারা সবাইকে মাল্টিপ্লিকেশন করতে হবে, তাছাড়া তাহলে হচ্ছে তোমার এফ এক্সটার্নাল
প্লাস এই দিকে টানটা হচ্ছে এফটি, মানে সারফেস টেনশনের জন্য যে আমাদের ফোর্স আসছে, ইকুয়াল টু বাইরের দিকে যে লিকুইড ব্যালেন্স করে রেখেছে এটা, তার মানে এফ ইন্টু এল লিকুইড, এফ ইন্টু এল লিকুইড যেটা ব্যালেন্স করেছে। তাহলে দেখো এই দিকে দুটো যোগফল, লিকুইড যে আছে সেই লিকুইডের তোমার লিকুইডের জন্য যে বল, সেই বলটা হচ্ছে তোমার তার সঙ্গে ইকুয়াল। তাহলে এখন আমরা তো এই লাইনটা থেকে এটা লিখতে পারি না যে এফ সাফিক্স এল গ্রেটার দেন হচ্ছে এফ সাফিক্স টি, এফ সাফিক্স টি, কারণ এখানে এক্সটার্নাল প্লাস এইটা যোগ করে এটা আসছে। ওকে, এই ফর্মটা যদি আমরা লিখতে পারি, তার মানে লিকুইডের যে লিকুইড যেটা আছে সেই লিকুইডেরটা বেশি আসছে, লিকুইড যেটা আছে লিকুইডের মানে ভিতরের দিকের কি আসছে চাপটা, ভিতরের চাপটা বেশি আছে, বাইরের চাপটা কম আছে। এই পজিশনে ইকুয়াল আছে, যখন শেপ হয়ে গেল তখন ইকুয়াল আছে। শেপ যখন তৈরি হয়ে গেছে, মানে ধরো একটা স্ফিয়ার স্ফেরিক্যাল এরকম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, সেই কন্ডিশনে কি করছে তারা ইকুয়াল আছে। তাহলে ভিতরে আমাদের ভিতরে যে অতিরিক্ত চাপ হচ্ছে, সেই অতিরিক্ত চাপটা আমাদেরকে এখানে বার করতে হয়। অতিরিক্ত যে চাপ, সেই অতিরিক্ত চাপটা আমাদেরকে এখানে ক্যালকুলেশন করতে হয়। এরপর দেখো এখানে আমরা কি কায়দা করছি, দেখো এই যে এফ এল আছে না, এফ এল মাইনাস এই এক্সটিটাকে এক্সটার্নালটাকে এটাকে এইদিকে নিয়ে গেলাম আর এটাকে এদিকে রাখছি, মানে হচ্ছে এফ ইন্টু টি সারফেস টেনশন। এই যে ভ্যালুটা লিকুইডটাকে আবার দেখো, লিকুইডটা কোন দিকে কাজ করছে, ভিতর থেকে বাইরের দিকে, এই জন্য এর নাম আমরা কি দিতে পারি, ইনসাইড দিতে পারি, মাইনাস এটাকে কি দিতে পারি, আউটসাইড, আউটসাইড ইকুয়াল টু এইটা হচ্ছে সারফেস টেনশনের জন্য ফোর্স এফ ইন্টু টি। বা এরকম বলতে পারি এই যে তল, এই ভিতর দিকে তলটার কি নাম হয়, কনকেভ, আর বাইরের দিকে তলটার কি নাম হয়, কনভেক্স। তার মানে এফ কনকেভ মাইনাস এফ কনভেক্স ইকুয়াল টু এফ সাফিক্স টি। ওকে, এফ সাফিক্স টি এটা। এখন যদি সবগুলোকে আমরা এরিয়া দ্বারা ডিভাইডেড করে দিই সবগুলো, তাহলে কি চলে আসবে, প্রেসার চলে আসবে। তো এইটা চলে আসবে তোমার পি কনভেক্স, এই কনকেভ, মাইনাস এটা হচ্ছে পি কনভেক্স, সমান এইটার ভ্যালু চলে আসে 2s/3। আর এইটাই তো এক্সেস প্রেসার, অতিরিক্ত কোথায়, ভিতরের প্রেসার বাইরের প্রেসারের বিয়োগফল, মানে যেটা বড় যেটা ছোট আর কি। এই জন্য আমরা অনেক সময় কি বলি, ডেল্টা পি, এক্সেস প্রেসার মানে ডেল্টা পি। তো সাধারণত সবসময় ভিতরেরটাই বড় হয়, তো ডেল্টা পি ইকুয়াল টু হচ্ছে কত, 2s/t, 2s/t। এটা হচ্ছে লিকুইড ড্রপ, জলবিন্দুর ভিতরে অতিরিক্ত চাপে যে ফর্মুলা, সেই ফর্মুলা ডেল্টা পি ইকুয়াল টু কত আসে, 2s/t। এটা প্রমাণ আছে, প্রমাণ করা যায় এটাকে, আমরা ধরে আমাদের প্রমাণ করতে হয়। ওকে, তো প্রমাণটাও দেখাচ্ছি কিভাবে করতে হয়। তাহলে দেখো এরপর আমরা এটাকে 2s/r প্রমাণ কি করে করবো। দেখো এরকম ধরে নিলাম যে একটা হচ্ছে রেডিয়াস আছে r, রেডিয়াস r, একে সামান্য পরিমাণ আমরা ডেল্টা আর, এটা হচ্ছে ডেল্টা আর পরিমাণ করে দিলাম, ডেল্টা আর বাড়ানো হয়েছে, মানে থিকনেসটা, এটা ডেল্টা আর, ডেল্টা আর কিন্তু টেন্স টু 0, যদি এখানে চোখে অনেক বড় লাগছে কিন্তু টেন্স টু 0। ওকে, তার মানে বাইরের যে রেডিয়াস, এখন যে রেডিয়াস হয়ে গেল, সেই রেডিয়াস হয়ে গেল আর প্লাস ডেল্টা আর, হয়েছে। তার মানে দেখো আর ব্যাসার্ধ, এটা হচ্ছে তোমার জলবিন্দুর আর কি, গোলাকার, গোলাকার গোলাকার জলবিন্দুর ব্যাসার্ধ আর থেকে আর প্লাস ডেল্টা আর করার জন্য কৃতকার্য ডাব্লিউ হয় এফ ইন্টু ডেল্টা আর, ডিসপ্লেসমেন্ট, ডেল্টা আর পরিমাণটাকে ডিসপ্লেস করেছি। তাহলে এফ এর মান কত হবে, বাইরের মান তো হচ্ছে তোমার পি0 ধরে নিচ্ছি,
বা পি এক্সটার্নাল ধরে করেছি, পি এক্সটার্নালি ধরো ইএক্সটি, আর এটা পি ইন্টারনালি ধরো। তাহলে ভিতরেরটা বেশি হয়, আমরা একটু আগে শিখলাম, এবং ভিতরটা মাইনাস বাইরেটা সমান এক্সেস প্রেসার হয়। তার মানে এখানে পি আই, আচ্ছা তাহলে প্রথমে ফোর্স, তো তাহলে এটাকে ফোর্স, দেখো এটাকে ফোর্সটাকে কি করে আমরা প্রেসারে নিয়ে যাচ্ছি, দেখো তাহলে ফোর্সটাকে ভেঙে নিই। হ্যাঁ, তাহলে এফ আই একই রকম হবে, মাইনাস হচ্ছে এফ এক্সটার্নাল ইন্টু ডেল্টা আর। এরপর দেখো ফোর্সের সঙ্গে যদি আমরা এরিয়া মাল্টিপ্লাই করে দিই, তার মানে কত হলো, এটা হচ্ছে তোমার ফোর্সের সঙ্গে মানে পি আই ইন্টু ফোর্সের সঙ্গে এরিয়া নয়, ফোর্সের সঙ্গে যদি ডিভাইডেড করি তার মানে প্রেসারের সঙ্গে এরিয়া, 4 পাই ইন্টু আর স্কোয়ার মাইনাস এটা হচ্ছে পি এক্সটার্নাল ইন্টু হচ্ছে 4 পাই। এইখানে দেখো এই জায়গায় যদি আমরা মানে এই যে টেন্স টু জিরো, দেখো ডেল্টা টেন্স টু জিরো, তাহলে যখন বাইরেটার যে এরিয়া ছিল এক্সটার্নাল ভিতরের যে আমাদের এরিয়া, দুটো এরিয়া সেম ধরতে পারি আমরা, বা একে যদি বাড়াও, আমি একে যদি বাড়িয়ে দিলাম আমরা, কিন্তু বাইরের প্রেসার তো সেম থাকবে। বাইরের প্রেসার তো, আচ্ছা ওইদিকে আমরা যাবোই না। এখন ধরো যখন ছিল না, যে বাইরেরটা যখন ছিল না, তখন তো পি এক্সটার্নাল ছিল, তো পি এক্সটার্নাল মানে কি না বাইরের যে এরিয়া, এই এরিয়াটাই, ওই জন্য দুটো এরিয়া এখানে সেম লিখছি, আর স্কোয়ার এটা হচ্ছে ডেল্টা এ ডেল্টা আর। তো এখানে দেখো কমন যাবে, 4 পাই আর স্কোয়ার কমন চলে যাচ্ছে, তাহলে পি অফ আই মাইনাস পি অফ এক্সটার্নাল, এটা হয়ে গেল 4 পাই আর স্কোয়ার ইন্টু ডেল্টা আর। এটা 1 নম্বর সমীকরণ। এরপর আমরা একটা থিওরি কি পেয়েছি, থিওরি অনুসারে বলছে, দেখো এখানে লিখছি যে চেঞ্জ অফ স্থিতিশক্তির পরিবর্তন সমান হচ্ছে কি পৃষ্ঠ টান ইন্টু ক্ষেত্রফলের পরিবর্তন, এই স্থিতিশক্তির পরিবর্তন। তাহলে স্থিতিশক্তির পরিবর্তন যদি এটা হয়, তাহলে টি পরিবর্তন কত হয়েছে, প্রথমে ছিল 4 পাই আর স্কোয়ার, পরে কত হলো, পরে হলো 4 পাই আর প্লাস ডেল্টা আর, এটাকে একটু নিচে লিখছি আমি, আচ্ছা এদিকে করে লিখি, এছাড়া এখানে খারাপ না, এখানে হচ্ছে তোমার ডেল্টা ইউ স্থিতিশক্তির পরিবর্তন সমান হচ্ছে টি ইন্টু ডেল্টা এ, তার মানে ডেল্টা ইউ সমান 4 পাই আর স্কোয়ার মাইনাস 4 পাই আর প্লাস ডেল্টা আর তার হোল স্কোয়ার। আচ্ছা ওটাকে আগে লিখতে হবে কারণ ওটা বড় আছে, এটা বড় তো, আচ্ছা পরে আমি আগে লিখি, তাহলে এটা প্লাস করে এটা মাইনাস করে দিলাম, তাহলে ডেল্টা ইউ সমান আসছে, এটাকে ভাঙো 4 পাই আর স্কোয়ার আসবে, আচ্ছা 4 পাইটাকে কমন নিই, দুজনের কাছে পাবো, তাহলে 4 পাই কমন নিই, আর স্কোয়ার না, হ্যাঁ হ্যাঁ 4 পাই কমন চলে গেল, তাহলে এখানে পড়ে থাকছে আর স্কোয়ার। ও এটাকে না লিখলে হবে না, এটাকে আগে লিখি, না হলে আবার প্লাস মাইনাসে গন্ডগোল আসবে। 4 পাই আর প্লাস ডেল্টা আর তার হোল স্কোয়ার মাইনাস 4 পাই আর স্কোয়ার, তাহলে এখানে 4 পাই কমন গেলে এখানে আর স্কোয়ার প্লাস ডেল্টা আর এর স্কোয়ার প্লাস হচ্ছে 2 আর ডেল্টা আর মাইনাস আর স্কোয়ার, 4 পাই কমন নিয়েছি, দেখো আর স্কোয়ার ক্যান্সেল, ডেল্টা টেন্স টু জিরো, কেন না দেখো ডেল্টা আর টেন্স টু জিরো, তার আবার যদি স্কোয়ার করি তাহলে 4 পাই এটা পড়ে থাকছে, তার মানে হচ্ছে 4 পাই 2 আর ডেল্টা আর, এটা হচ্ছে ডেল্টা ইউ। আচ্ছা ডেল্টা ইউ সমান কি দেখলাম একটু আগে, স্থিতিশক্তির পরিবর্তন মানে কি, স্থিতিশক্তির যে পরিবর্তন, সেই পরিবর্তনটা তো কৃতকার্যের সঙ্গে সমান, যে পরিমাণ আমরা কৃতকার্য করেছি সেটাই তো স্থিতিশক্তি স্টোর হয়ে আছে, তার মানে এই স্থিতিশক্তি আর এই ওয়ার্ক ডান ডাব্লিউ সমান, তাহলে এইটা সমান এটা, তাহলে এটাকে যদি আমরা 2 নম্বর সমীকরণ দিই, 1 2 যদি তুলনা করে দিই, তাহলে দেখো আসছে 1 ও 2 তুলনা করে পাই কি পাবো না পি অফ ইনসাইড মাইনাস পি অফ এক্সটার্নাল, যেটা ভিতরের ব্র্যাকেট 4 পাই আর স্কোয়ার ইন্টু ডেল্টা আর সমান 4 পাই 2 আর ডেল্টা আর।
এখানে আর কেটে এখানে একটা আর বেঁচে থাকবে, 4 পাই কেটে যাবে, ডেল্টা আর কেটে যাবে। তার মানে হচ্ছে পি আই মাইনাস পি এক্সটার্নাল সমান আসবে, এখানে টিটা কোথায় দিতে ভুলে গেছি, কোথা থেকে যেন, এখান থেকে। এইখানে একজন টি বসে থাকবে, এখানে আসবে 4 পাই টি, এখানে টি থাকবে, তাহলে এখানে 2t হয়ে গেল, আর এখানে টি থাকছে আর কি, তাহলে টিটাকে এখানে লিখি, 2t হয়ে গেল, নিচে এদিকে থেকে গেল আর যাচ্ছে, এটাই প্রমাণ ছিল না আমাদের। এটা তো এক্স স্পেশাল, পি আই মাইনাস পি এক্সটার্নাল এক্স স্পেশাল। তার মানে অ্যাকচুয়ালি আমাদেরকে মনে রাখতে হবে যে তোমার জলবিন্দুর এক্সেস প্রেসার, অতিরিক্ত প্রেসার, ভিতর দিকে যে প্রেসার থাকে সেই প্রেসারটা কি থাকে, বেশি থাকে। বা এরকম ভাবে মনে রাখবো আমরা যে ভিতর দিকটা হচ্ছে আমাদের কনকেভ, কনকেভ মানে অবতল, অবতলের প্রেসার, অবতলের প্রেসার বেশি থাকে, আর তোমার এদিকটা উত্তল, উত্তলের প্রেসার কম থাকে। কত বেশি থাকে তার ভ্যালু হচ্ছে এই যে 2t/r, 2t/r পরিমাণ বেশি থাকে। অর্থাৎ এখানে প্রেসার কত থাকে, প্রেসার থাকে পিআই প্লাস 2t/r, এইটা প্রেসার এখানে থাকে, আর এই দিকে প্রেসার পি এক্সটার্নাল, পি এক্সটার্নাল মানে সেটা এয়ার হতে পারে, অ্যাকচুয়ালি এয়ারই হয়, যদি অন্য কিছু ভিতরে থাকে তখন অন্য কিছু প্রেসার হবে, বাট অতিরিক্ত প্রেসার থাকবে কত, 2t/r ভিতরটাতে। এরপর যদি এটা জল, এটা তো পুরোটা জল দিয়ে ভরা আছে, হ্যাঁ, এরপর যদি বলে যে বায়ুর বুদবুদ, বায়ুর বুদবুদ, হ্যাঁ, বায়ুর বুদবুদ বা হচ্ছে তোমার ওটাকে বলা হয় জলকণা, হলো জলকণার এক্সেস প্রেসার। এরপর যেতে হচ্ছে বুদবুদ, বাবেল, বাবেল, হ্যাঁ, বায়ুর বুদবুদ, সেটা কিন্তু জল হতে পারে, অন্য কিছু পদার্থ, যেগুলো আমরা ওই যে ফু দিয়ে যেগুলো তৈরি করি, বাবেল তৈরি করি। তো বাবেল তৈরি করলে ভিতরটাতে থাকে কি, বায়ু, বাইরেটাতে কে বসে থাকে, বায়ু থাকে। এরপর তুমি দেখো এখানে কেন আমাদের এখানে যে এক্সেস প্রেসার আছে, সেই এক্সেস প্রেসারটা, অর্থাৎ পি যদি আমরা বলি ইনসাইড, এটা যদি বলি এক্সটার্নাল সাইড, তাহলে পি আই মাইনাস পি এক্স টি এক্সটার্নাল সমান আসবে 40/r। কেন আসছে দেখো, এখন এই যে সারফেসটা না, এই সারফেসটা যতই আমরা ক্ষুদ্র মনে করি, ওয়াটার মলিকুল গুলো চোখেই দেখতে পাচ্ছি না, কিন্তু বাবেলটা চোখে দেখতে পাচ্ছি। তার মানে কি, বাবেলটা চোখে দেখতে, তার মানে পাতলা নেই শটটা, একটু মোটা আছে। তো মোটা যদি থাকে, ভালো করে দেখো, এরকম যদি চোখের মতো পড়ার মতো আমি আঁকছি, যদি এত মোটা থাকে না, এত মোটা যদি আঁকি, তাহলে এই একটা হচ্ছে, এই যে যেটা আমি পেন চালাচ্ছি, এইটা হচ্ছে একটা স্তর, আর একটা স্তর হচ্ছে এটা, দুটো স্তর হচ্ছে। তো দুটো স্তরের জন্য এক একটা স্তরে কত হয়, এক একটা স্তর, ধরো আমি এটা সারফেসের ক্ষেত্রে দেখাচ্ছি, দেখো ভালো করে দেখো, এখানে ধরো P0, এখানে কত প্রেসার হবে, জাস্ট এখানে, এখানে হবে তোমার পি, ধরো এটাকে 1 ধরছি আর এটা 2 ধরছি, তাহলে P1 প্লাস হচ্ছে 2t/r, দুটো সারফেস এরিয়া তো সমান হবে, জাস্ট দেখানোর জন্য আমি বড় ছোট এঁকেছি, 2t/r। 2 নম্বরে কত প্রেসার হবে, এখানে, এখানে হচ্ছে তোমার P2 প্লাস এইখানে একটা, এক নম্বরে যে প্রেসার হয়েছে, এক নম্বরে যে প্রেসার হয়েছে সেই প্রেসারটা হবে, তাহলে এক নম্বরে প্রেসার এটা হয়েছে, তাহলে ও এখানে তাহলে একটু ভুল লিখলাম, এটাকে P1 করে দাও, P1 সমান এটা P0, মানে P0 প্লাস অফ এটা, P0 প্লাস এটা না করে না P1 এ থাক, এটা P1 এ হয়েছে, না ওটাও করতে পারো তুমি, এটা P0 করে দিলে এটা P1, ওকে। যেমন এখানে পি এক্সটার্নাল সমান কি, পি এক্সটার্নাল সমান P1 প্লাস হচ্ছে এক্সেস প্রেসারটা, ঠিকই আছে, তাহলে এক নম্বরে হলো, এটা যেহেতু P0। এবার P2 সমান কত হবে দেখো না, P2 সমান হয়ে যাবে তোমার, কাহা গেয়া, P1 প্লাস হচ্ছে 2t/r, এটা হলো সারফেস এরিয়া সেম, এই এরিয়া রেডিয়াসটা সমান। আর P1 এর ভ্যালু যদি বসাই, তাহলে P0 প্লাস 2t/r প্লাস হচ্ছে 2t/r, তার মানে হচ্ছে P2 মাইনাস P0 সমান হচ্ছে, দুটোকে যোগ করে দিলে 40/r, অর্থাৎ ভিতর আর বাইরের মধ্যে প্রেসার হবে 40/r,
বা মনে রাখবে যে সব বাবেল যতই আমরা পাতলা মনে করি কিনা, ওর ভিতরে একটা স্তর বাইরে একটা স্তর থাকে, অর্থাৎ তার অ্যাক্সেস প্রেসার হবে 40/r। সব বাবেলের ক্ষেত্রে অ্যাক্সেস প্রেসার আসবে কত? 40/r। ওকে, এরপর দেখো কমন একটা জিনিস করছি, মানে দুটো বাবেল যদি একসঙ্গে টাচ করে যায় তাহলে কি ধরনের ঘটনা ঘটে, এবং সেখান থেকে আমাদের নিউমেরিক্যাল খুব ভালো পড়ে। ধরো এরকম একটা বড় বাবেল আছে, এর কাছে একটা ছোট আছে, এই ছোটটা এর সঙ্গে মিশে গেল, মানে এরকম একটা শেপ হয়ে যায় না। এটা ধরো মুছে দিলাম আমি, এরকম মুছে দিলাম, এটা ছোট বাবেল। উফ, আরে ভাই এরকম, তাহলে এইটা দেখো এরকম ভাবে যাবে একটা, আর এটা এরকম ভাবে আসবে। এই যে কমন যেটা আসবে তার সারফেস কত হবে, একটা তো ভিতরে ঢুকবেই। তো আমরা যদি ধরে নিই যে এখান থেকে এ পর্যন্ত বড়টাকে আমরা R2 দিই, আর ছোটটাকে ধরো R1 দিই, যে আগে ছিল এরা, আর এইটার কোনো একটা জায়গাতে হবে, সেটা আর ধরে নিচ্ছি কমন সারফেসটা বার করতে হবে। আচ্ছা, বায়ুর P0 ধরছি, এটাকে P2 ধরছি, অ্যাক্সেস আর ভিতরের প্রেসার এটাকে 1 ধরছি। ভালো করে দেখো তো, এই বাবেলটার ক্ষেত্রে P2 মাইনাস অফ P0, মানে ভিতরের আর ভিতরের প্রেসার মাইনাস বাইরের প্রেসার, তার মানে অ্যাক্সেস প্রেসার। তাই এটা তো আমাদের বাবেলের ক্ষেত্রে আসছে 40/r, আর মানে কত? R2 নাম্বার 1। একই রকম ভাবে এর ক্ষেত্রে কি হবে? P1 মাইনাস P0, কারণ দুটো যে বায়ু আছে তো এরও তো এখানে বায়ু আছে, এটা আসবে কত? 40/r1। এটা হচ্ছে 2 নাম্বার। আর যেটা নতুন তৈরি হয়েছে, নতুনের এই যে সারফেসটা, এই সারফেসের এখানে এই সারফেসটার ক্ষেত্রে দেখো P1 আর P2 আছে, তো এইখান থেকে কে বড় হবে আর কে ছোট হবে? সাধারণত এই জায়গাতে P1 এর যে মানটা, সেই P1 এর মানটা বড় হয়, P1 ছোট যেটা আছে সেটা, বা ওটা নেগেটিভ বেরোলে তুমি ধরে নেবে যে কারটা এই দিকে ঘুরবে, উল্টো দিকে ঘুরবে। যদি নেগেটিভ বেরোয় সাধারণত ছোটটা হয়। আমি দেখো উল্টা ধরে করছি, তাহলে এখানে ধরো P2 মাইনাস ও P1 ইকুয়াল টু হচ্ছে কত হবে? এদের মধ্যে প্রেসার ডিফারেন্স। তাহলে প্রেসার ডিফারেন্স যদি হয়, হ্যাঁ এখানেও বুঝতে পারবে তুমি, যেদিকে কার্ভ হবে দেখো একই রকম হবে, এইদিকে কার্ভটা হয়েছে না, তাহলে ভিতরটা কি হয়েছে? অবতল হয়েছে, তাহলে অবতলের প্রেসার বেশি আসবে। তাহলে অ্যাকচুয়ালি আমাকে কি করতে হবে? P1 মাইনাস P2 করতে হবে। আচ্ছা, এটা করে দেখি না কি আসছে। P2 মাইনাস P1 সমান কত আসবে? 40 বাই, ধরে নিচ্ছি যে এটা স্মল আর হয়েছে, তাহলে স্মল আর, এটা 3 নম্বর। এরপর এই তিনটেকে সমাধান করতে হবে, তার থেকে আমাকে স্মল আর বার করতে হবে। তো টি কাটতে হবে, তার মানে এই P0 তো দেওয়া থাকবে না। আচ্ছা, এক কাজ করো, এই দুটো সমীকরণ থেকে P2 মাইনাস P1 বার করো, মানে 1 নাম্বার বিযুক্ত 2 নাম্বার করে দাও। তার মানে আসছে দেখো P2 মাইনাস P1, P0 ক্যান্সেল হয়ে যাবে, P2 টা আগে, মানে হচ্ছে 40/r2 মাইনাস 40/r1। তো এখানে যদি 40 কমন নিই, 1/r2 মাইনাস 1/r1, এটা মান পেয়ে গেলাম। ব্যাস, এটা পুট করে দিলাম। তাহলে 40 1/r1 মাইনাস 1/r2 সমান হচ্ছে 40 ডিভাইডেড বাই r, 40 ক্যান্সেল। তাহলে 1/r ইকুয়াল টু আসছে 1/r1, r2 ছিল এখানে, r2 এখানে r1, r2 মাইনাস 1/r1। এখন ভালো করে দেখো, এটা কমন সারফেসের ফর্মুলা চলে গেল। এখন ভালো করে দেখো, এইখানে r2 এর ভ্যালুটা বড় আছে, তাহলে এখানে 1 বড়, এটা খুব স্মল ভ্যালু হবে। এটা হচ্ছে 1 স্মল, মানে বড় ভ্যালু হবে, তার মানে কি এটার ভ্যালুটা কত আসবে? নেগেটিভ আসবে, কিন্তু নেগেটিভ তো ইম্পসিবল। তার মানে অ্যাকচুয়ালি যেটা ছোট আসবে, সেই ছোটটার প্রেসারটা তোমার ছোট যে স্ফিয়ারটা সেটার বেশি আসবে। অর্থাৎ যেটা আমরা ছবি এঁকেছি এদিকেই ঘুরবে, এইদিকে কোনো সময় ঘুরবে না। অর্থাৎ পিকচারটা ধরো বড় আর এটা ছোট আছে, দিয়ে ধরো বড়টা এদিকে ঢুকে গেল না, জিন্দগি। আচ্ছা, আর একটু ঢুক দেবো, এরকম শেপ হবে না। ক্লিয়ার? বড়টা ওইদিকে ঢুকবে না, ছোটটাই ঢুকবে, মানে এই শেপটা আসবে। অর্থাৎ আমরা ফার্স্ট ক্যালকুলেশন কি করব? এখানে P1 মাইনাস P2 করব, মানে এখানে 2 মাইনাস x করব, ব্যাস হয়ে গেল। এই পর্যন্ত তাহলে আজকে ক্লাস। নেক্সট আমাদের যে ক্লাস হবে সেটা হচ্ছে তোমার কন্টাক্ট অ্যাঙ্গেল, স্পর্শক কোণ, তারপরে আসবে
ক্যাপিলারি রাইজ, ক্যাপিলারি জিনিসটা কি, কি করে সরু নলে জল কেন উঠে যায়, বা পারদ কেন গোল হয়, ক্যাপিলারি রাইজটা আমাদের মূল। আবার ক্যাপিলারি রাইজের ক্ষেত্রে দেখবো আমরা যে ফর্মুলাটা যেভাবে এক্সপেরিমেন্ট করি সেভাবে যদি করি কিছু কিছু প্রবলেম আমাদের অসুবিধা হয়ে যায়, যেন দুটোভাবে আমরা এক্সপেরিমেন্ট করব। মানে একভাবে ধরা হয় যে জল যে সারফেস টেনশন উপর দিকে তুলে দিল, নিচের দিকে ওয়াটের সঙ্গে ইকুয়াল করা হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ওটা অসুবিধা হয়। মানে যখন তোমাকে নির্দিষ্ট লেন্থ না দেয়, বা ধরো যেটা ক্যাপিলারি রাইজ পাইপ দিল আর তার বদলে তার পরিবর্তে যদি কোনো কনিক্যাল পাইপ দিয়ে দেয়, হ্যাঁ চোঙ দিয়ে দেয়, তার ক্ষেত্রে কিন্তু তখন ডিফারেন্ট চলে আসে। ওকে, তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। থ্যাংকস টু অল।